দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকার আমানত লুটপাটের নেপথ্যে আসলে কারা ছিল? 24টি ভুয়া ও বেনামি কোম্পানির আড়ালে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের 81% শেয়ার দখল করে প্রায় 80,000 কোটি টাকার পাহাড় সম ঋণ হাতিয়ে নিয়েছিল এস আলম গ্রুপ। এই 80,000 কোটি টাকা কেবল কোনো গাণিতিক সংখ্যা নয়, এটি দেশের হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত ঘামে অর্জিত সারা জীবনের সঞ্চয়। এই বিপুল পরিমাণ অর্থ সুকৌশলে বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণেই আজ দেশের পুরো ব্যাংকিং খাত ধসে পড়ার উপক্রম হয়েছে এবং সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম মূল্যস্ফীতির অভিশাপ। আর এই মেগা দুর্নীতির অন্যতম প্রধান ঢাল হিসেবে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়েছিলেন সদ্য ক্ষমতা ও পদ হারানো সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি ফাঁস করেছেন পিলে চমকানো এই চাঞ্চল্যকর তথ্য। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির নথিপত্র সামনে এনে যখন আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই উন্মোচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ধূর্ত ও সুবিধাবাদী এক রাজনৈতিক চরিত্রের আসল রূপ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে কিভাবে একজন ব্যক্তি দিনের পর দিন পুরো দেশ ও জাতিকে ধোঁকা দিয়ে গেলেন, তার শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 60-এর দশকে। পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি, এটাই ছিল তার আদি রাজনৈতিক পরিচয়। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার পর তাকে করা হয় পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে তার রাজনীতির আসল খেলা শুরু হয় 80-র দশকে। 75-এর পট পরিবর্তন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর এরশাদ যখন ক্ষমতায় বসেন, তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। 70-এর দশকে দলীয় নেতাকর্মীরা যেভাবে পঙ্গপালের মতো প্রশাসন, পুলিশ ও জুডিশিয়াল সার্ভিস দখল করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় 1983 সালের বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু। 2006 সালে বিচারক পদ থেকে অবসরে যাওয়ার পর 2011 সালে শেখ হাসিনা সরকার তাকে পুরস্কৃত করে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে নিয়োগ দেয়। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসেই শেখ হাসিনাকে দুটি অমূল্য রাজনৈতিক ও আইনি সার্ভিস দিয়েছিলেন তিনি। প্রথমত, বিশ্ব ব্যাংক যখন বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে এবং আন্তর্জাতিক মহলে তীব্র চাপের সৃষ্টি হয়, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ মূল সন্দেহভাজনদের বাঁচাতে এবং বিশেষ করে শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে তিনি দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে সম্পূর্ণ সাজানো ও লোক দেখানো আইওয়াস তদন্ত চালিয়ে অভিযুক্তদের একে একে ক্লিন চিট বা নির্দেশ প্রমাণ করেন চুপ্পু। একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দুদকের যে ন্যূনতম সম্মান ও বিশ্বাসযোগ্যতাটুকু মানুষের কাছে ছিল, তার মেয়াদকালেই সেটি পুরোপুরি ধুলোয় মিশে যায়। দুদককে তিনি কার্যত ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন। এভাবেই শেখ হাসিনার অন্ধ দলদাস হিসেবে নিজের চরম অনুগত যোগ্যতার প্রমাণ রাখেন তিনি। দ্বিতীয় সার্ভিসটি তিনি দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাসিনা সরকারের সবচেয়ে সুবিধাজনক সময় তড়িঘড়ি করে চার্জশিট দাখিল করেন চুপ্পু, যার প্রত্যক্ষ ও পরোক্ষ পরিণতিতে বছরের পর বছর কারাবন্দী থাকতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দুদকের মেয়াদ শেষে 2016 সালের পর তার রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লোটার নতুন অধ্যায় শুরু হয় ব্যাংক লুটেরা হিসেবে পরিচিত এস আলম গ্রুপের হাত ধরে। এস আলম তাকে নিজেদের ইনার সার্কেলে যুক্ত করে নেয়। 2017 সালে জবরদখল করা ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরবর্তীতে 2022 সালে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপদেষ্টা পদে বসানো হয় তাকে। মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি আর উচ্চ সুযোগ সুবিধার বিনিময়ে তাকে একজন বিচারক ও রাষ্ট্রীয় কর্মচারী পরিণত হন এস আলমের বেতনভুক্ত কর্মচারীতে। তার এই রাজনৈতিক ও অর্থনৈতিক পাপচক্রের 16 কলা পূর্ণ হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। তখন কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। আমজনতার কাছে তিনি তুলনামূলক অপরিচিত হলেও শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও বিশ্বস্ত এক দলীয় ক্যাডার আর এস আলম সিন্ডিকেটের অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তৎকালীন গণমাধ্যমে যখন তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণার ব্রেকিং নিউজ চলছিল, ঠিক সেই মুহূর্তেও তিনি গুলশানে একে গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে নিজ চেম্বারে বসেছিলেন।
স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের ইতিহাসে অতীতে অনেক ভালো মন্দ, যোগ্য অযোগ্য মানুষের আনাগোনা ঘটেছে, কিন্তু চুপ্পুর মতো একজন নীতিহীন, আত্মবিকৃত এবং নিচু মানের ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ পদে আর কখনোই বসেননি। ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি চরম কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে, তার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট মেয়াদকাল নিঃসন্দেহে শীর্ষ অবস্থানে থাকবে। এমনকি 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক মহাজাগরণ এবং শেখ হাসিনার পলায়নের দিনও তিনি তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই দিন সন্ধ্যায় মাগরিবের পর বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে তিনি 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি বাধা হয়ে দাঁড়ান। চারদিকে যখন গণ অভ্যুত্থানের বিজয় উল্লাস, কোটি কোটি মানুষ যখন একটি নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক সেই ইতিহাস নির্ধারণী রুদ্ধদ্বার বৈঠকেও তিনি ফ্যাসিবাদী এজেন্ডা বাস্তবায়নের শেষ অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপির প্রতিনিধি দল যখন দাবি জানায় যে এই মুহূর্তে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে বাগড়া দিয়ে বলেন বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নিক। দ্বিতীয় বাধাটি তিনি দেন আয়নাঘর সহ গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু নির্লজ্জের মতো মন্তব্য করে বসেন, আয়নাঘর বলে আদৌ কি কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর সব চক্রান্ত নস্যাৎ করে দেন। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি শক্ত গলায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘর প্রসঙ্গে সেনাপ্রধান কড়া সুরে জানিয়ে দেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। আজ এত বড় বড় অপরাধের, অর্থনৈতিক লুটপাট, আদালত অবমাননা আর জাতীয় বিশ্বাসঘাতকতার পর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কি পার পেয়ে যাবেন? সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সংবিধানের 51 অনুচ্ছেদের দায় মুক্তির ঢাল দেখিয়ে তিনি কি বেঁচে যেতে পারবেন? আইনজীবী শিশির মনিবের তোলা অভিযোগ এবং জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, আইনের কোনো ফাঁকফোকর বা অনুচ্ছেদ দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তস্নাত নতুন এই বাংলাদেশে এমন ধূর্ত ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক বিচার হওয়াটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি এবং কোটি মানুষের প্রাণের চাওয়া। তারেক রহমান নিজেও তার মায়ের বিরুদ্ধে চুপ্পুর করা এই বানোয়াট মামলার প্রতিশোধ অবশ্যই আইনিভাবেই নেবেন। ক্ষমতার অপব্যবহার এবং লুটেরাদের সাথে হাত মিলিয়ে রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার যে চরম অপরাধ তিনি করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা এদেশের প্রতিটি সচেতন নাগরিক আদায় করেই ছাড়বে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? চুপ্পুর সর্বোচ্চ কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক খবরের পেছনের আসল সত্য সবার আগে জানতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।